গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক দিন থেকেই তোমরা বলছো যে ইংলিশের ক্লাস হচ্ছে না, ইংলিশের ক্লাস হচ্ছে না। সিনোনিম হচ্ছে ডাব্লিউবিসিএস ইংলিশের এমন একটা পোর্শন যেটা থেকে প্রত্যেক বছর মোটামুটি 2, 3 বা 4টা করে প্রশ্ন আসবেই। আর এই সিনোনিমগুলো একটুখানি জানা থাকলে যখন তুমি রাইটিংটাও শিখবে ইংরেজিতে, রাইটিংয়ের স্কিলটাও একটু ভালো হবে। তো আমরা আজকে বেশি নয়, প্রতিদিন আমরা 5টা, 6টা বা 10টা করে সিনোনিম পড়বো। এবং বেসিক যে কথাটা সেটা হচ্ছে আমরা কোনোটাই মুখস্থ করব না, আমরা কেবলমাত্র এটা পড়ে নেব, বারবার পড়বো, এটাকে ইউজ করতে শিখবো, ওয়ার্ডগুলোকে ইউজ করতে শিখবো এবং শুনতে শিখবো। ভালো শ্রোতা যদি তুমি হও অবশ্যই তুমি ভালো বাকিটুকু লিখতে পারবে। তো আজকে আমরা যেটা পড়বো দ্যাট ইজ সিনোনিম। কি বললাম? আজকে আমরা পড়বো সিনোনিম। তো সিনোনিমে আজকে সেটুকুই পড়বো যেগুলো 2020 কোয়েশ্চেন পেপারে এসেছিল, 2020 সালের ডাব্লিউবিসিএস কোয়েশ্চেন পেপারে এসেছিল, এগুলোই আমরা সিনোনিমে আজকে মোটামুটিভাবে পড়বো বা পড়ার চেষ্টা করব। এইবার দেখো, প্রথম যেটা এসছিল সেটা হচ্ছে জেনোসাইড। জেনোসাইড শব্দটা মোটামুটি যখন মায়ানমারে রোহিঙ্গা হত্যা হয়েছিল, কিছুদিন রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করা হয়েছিল, কিংবা আবার মায়ানমার সরকার দাবি করে যে রোহিঙ্গারা গন্ডগোল করেছিল বলে সেটাকে নাকি একটা হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। এছাড়াও শ্রীলঙ্কাতে তামিলদের একটা হত্যাযজ্ঞ হয়েছিল, সেই সময় তোমরা জেনোসাইড শব্দটা শুনে থাকবে। জেনোসাইড শব্দটার অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে গণহত্যা। গণহত্যা হলেও কোনো একটি নির্দিষ্ট জাতির লোককে হত্যা করা বা কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোকের হত্যা। তাহলে আমরা বাংলাটা পড়তে পারি গণহত্যা বা কোনো জাতির বিলোপ সাধন অথবা সম্প্রদায়ের বিলোপ সাধন। এই জেনোসাইড কথাটার প্রথম শব্দটা এসছে দেখো জিন থেকে। জিন অর্থাৎ কোনো একটা জিনকে শেষ করে দেওয়া। সাইড হচ্ছে একটা সিআইডি, সাইড কথাটা হচ্ছে একটা রুট ওয়ার্ড। এই সাইড কথার অর্থ হচ্ছে কিলিং, আর জেনোসাইড মানে হচ্ছে রেসাল ক্লিনিং। ঠিক আছে, এরকম অনেকগুলো, রাজাকে হত্যা করাকেও কিন্তু আমরা একটা সাইড দিয়েই বর্ণনা করব। এই যে আবার নিজেকে হত্যা করাকে আমরা বলি সুসাইড। সিআইডি সাইড দেখলেই তোমরা বুঝে যাবে কিলিং বোঝাচ্ছে। আমরা সিআইডি সাইড দিয়ে একটা ভিডিও অলরেডি করেছিলাম, সেই ভিডিওটা যদি না দেখে থাকো তোমাদের জন্য, মানে এটা মেম্বারদের জন্য আমরা আবার সেই ভিডিওটা করব বা আরও একটু বেটার করার চেষ্টা করব। তো জেনোসাইড, সাইড যেখানে দেখবো কি হচ্ছে না হত্যা করা, সেটা নিজেকে হতে পারে বা অন্য কাউকে। জেনো কথাটা জিন থেকে এসছে। এবার জিন মানে কি? কোনো একটা সম্প্রদায়ের জিন। তাহলে গণহত্যা বা কোনো জাতির বিলোপ সাধন বা কোনো সম্প্রদায়ের সবাইকে ধরে ধরে হত্যা করা, দ্যাট ইজ কল্ড জেনোসাইড। এই কথাটাকে আমরা ম্যাসাকারও বলি। দ্য গ্রেট ম্যাসাকার, জানো জালিয়ান ওয়ালাবাগ ম্যাসাকার বলে তোমরা ইতিহাসে পড়েছো। ম্যাসাকার মানেও কিন্তু হত্যাকাণ্ড বা গণহত্যা। জেনোসাইডের তাহলে সব থেকে ভালো সিনোনিম হচ্ছে ম্যাসাকার। এই ম্যাসাকারটিকে আমরা স্লটারও বলতে পারি। স্লটার হাউস, যেখানে দেখবে পশু কাটা হয় সেটাকে স্লটার হাউস বলে। স্লটার মানেও কিন্তু হত্যা করা। কিংবা ব্লাড সেড, ব্লাড সেড যেখানে রক্ত বলে না, রক্ত গঙ্গা বইয়ে দেবো, ব্লাড সেড। বা রেভোকেশন বা রিভোকেশনও অনেকে বলে, কিন্তু প্রপার প্রনাউন্সিয়েশন হয় রেভোকেশন। ওকে, তাহলে জেনোসাইড মানে ম্যাসাকার বলতে পারো, স্লটার বলতে পারো, ব্লাড সেড বলতে পারো, অথবা রেভোকেশন বলতে পারো। তাহলে জেনোসাইডের কথা, জেন মানে জিন মানে কি বললাম? গণহত্যা বা রেসাল ক্লিনিং বা রেসিয়াল ক্লিনিং। আর রেস থেকে এসছে রেসাল বা রেসিয়াল। রেস মানে জাতি বা সম্প্রদায়। রেসাল ক্লিনিং মানে জাতি হত্যা। এছাড়া একটা অপশানে দেওয়া থাকে সেটা হচ্ছে হলোকাস্ট। হলোকাস্ট, HOLOCAUST। হলোকাস্ট কথার অর্থ হচ্ছে ব্যাপক আকারের কোনো গণহত্যা বা হত্যাকাণ্ড। তাহলে হলোকাস্ট যদি অপশান থাকে তাহলে হলোকাস্টও তুমি লিখতে পারো। তাহলে জেনোসাইডকে যদি আমরা ব্যাখ্যা করি একটা সেন্টেন্সে যদি বলি বা একটু কয়েকটা ওয়ার্ড নিয়ে যদি বলতে পারি যে সিস্টেমেটিক কিলিং অফ এ রেসল অর কালচারাল গ্রুপ। অর্থাৎ কোনো একটি সাংস্কৃতিক সম্প্রদায় কিংবা জাতি, তাদের রাষ্ট্র নিয়ন্ত্রিত হত্যা বা সিস্টেমিক যে হত্যা, সেটাকে বলছি আমরা জেনোসাইড। এটা অবশ্যই নিন্দনীয়। আর তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে একটি সংস্থা আছে যারা সারা পৃথিবীতে এটা লক্ষ্য রাখে কোথাও কোনো জেনোসাইড হচ্ছে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা। কিছুদিন আগে তারা একটা রিপোর্ট পেশ করেছিল যেখানে বলা হয়েছিল ভারতবর্ষ একটা জেনোসাইডের দিকে এগোচ্ছে এবং এখানে একটি জাতি হত্যা হতে পারে উইদিন 2-3 ইয়ার্স। সংস্থাটির নাম কি এবং সদর দপ্তর কোথায় আছে সেটা তোমাকে কমেন্ট করে জানাতে হবে। যদি তুমি এটাকে বাক্যে ইউজ করো, জেনোসাইড কথাটিকে ইউজ ইন সেন্টেন্স, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইউজ করো, কি হবে? দ্য গভর্নমেন্ট অফ মায়ানমার হ্যাজ ডিনাইড দ্যাট দ্য রোহিঙ্গাস আর ভিকটিমস অফ জেনোসাইড অ্যান্ড রিলিজিয়াস
পারসিকিউশন। তাহলে কি মায়ানমারের সরকার এটা ডিনাই করেছে, অস্বীকার করেছে যে রোহিঙ্গাদের জাতি হত্যা করা হয়েছে এবং তারা সম্প্রদায়গত প্রতিহিংসার শিকার। পরের যে ওয়ার্ডটা দ্যাট ইজ ইমপ্যাশনেট। ইমপ্যাশনেট এইবার বা ইমপ্যাশন্ট অনেকে বলে, এই ইমপ্যাশনেট বা ইমপ্যাশন্ট এটা রুট ওয়ার্ড কি ইম কথাটা যখনই রুট ওয়ার্ড দেখবে এটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। ইমপেশেন্স মানে যার ধৈর্য কম, কিন্তু এখানে ইমপ্যাশন্ট আর ইমপ্যাশনেট এই কথা দুটো কিন্তু আলাদা। এইটা আমরা প্রায়শই ভুল করি। ইমপ্যাশনেট মানে কিন্তু প্যাশনেট, ইমপ্যাশন্ট মানে কিন্তু প্যাশনেট, এটা ভালো করে খেয়াল করবে। যার প্যাশন আছে, আছে বলেই এখানে অনুভূতি নেই এরকম মানে নয়, কিন্তু ইমপ্যাশন্ট বা ইমপ্যাশনেট কথাটার অর্থ অনুভূতিযুক্ত। যার অনুভূতি আছে, যার আবেগ আছে, উৎসাহ আছে, তাকেই আমরা বলি ইমপ্যাশনেট। আবার যদি ইমপ্যাশনেট বলতাম অর্থাৎ যার প্যাশন নেই, যদি এনএটি এই জায়গাটা খেয়াল করো আর এখানে আছে এনইডি, এই পার্থক্যটা তোমাকে মনে রাখতে হবে। যদি থাকতো ইমপ্যাশনেট তাহলে অনুভূতি নেই, উৎসাহ নেই, আবেগহীন, জড়ো স্থবির কাউকে বুঝতাম। তাহলে ইমপ্যাশনেট এটার সিনোনিমগুলো কি কি হবে? সিনোনিম মানে সমার্থক শব্দ। কি হবে? প্যাশনেট, ইমপ্যাশনেট মানে প্যাশনেট। এনথুসিয়াস্টিক, এনথুসিয়াস্টিক তোমরা প্রত্যেকে জানো। স্ট্রেনাস, কিন। আরেকটি মজার ওয়ার্ড হচ্ছে প্যাথোলজিক্যাল। তোমরা অনেক সময় দেখো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি। প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি মানে কি তোমরা জানো, সেখানে গিয়ে রক্ত কিংবা প্রস্রাব, পায়খানা এগুলো পরীক্ষা করা হবে বা সেমিনাল অ্যানালিসিস হবে, সিমেনের পরীক্ষা হবে, সেইগুলোকে বলা হয় প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি। বাট নট দ্যাট। প্যাথোলজিক্যাল কথাটার অর্থ হচ্ছে আবেগপূর্ণ, অর্থাৎ যার আবেগ আছে। তাহলে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি মানে কি আবেগের পরীক্ষা হয় যেখানে, তাই তো? তেমনটা নয়। প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি মানে ব্লাড টেস্ট ফেস্ট হয়। প্যাথোলজিক্যাল কথাটার অর্থ হচ্ছে আবেগপূর্ণ। এটা কিন্তু ভুল করবে না। প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি মানে তোমার আবেগের পরীক্ষা হবে না সেখানে। সেখানে অবশ্য আবেগেরও পরীক্ষা হয়। ব্লাড টেস্টে ব্লাড দিয়ে এসে তুমি এইটার জন্য অপেক্ষা করো, বেশি আসবে না কম আসবে, বেশি আসবে না কম আসবে, সেটাও একটা আবেগঘন কিন্তু থাকে। ইমোশনাল মানেও কিন্তু ইমপ্যাশনেট। ইমোশনাল, ওয়ার্ম, WARM, ওয়ার্ম মানে কিন্তু গরম নয়, এখানে উষ্ণ বলে, উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে সেরকম ব্যাপার। এক্সাইটেড, এক্সাইটেড বা হোল হার্টেড, হোল হার্টেড। প্যাশনেট আমি আগেই বলেছি, দুবার লিখেছি প্যাশনেট। এছাড়া আরেকটি ভালো ইংরেজি হচ্ছে আর্ডেন্ট। আর্ডেন্ট, ARDENT। আর্ডেন্ট মানে উৎসাহী বা আকুলভাবে, যদি আমি তোমার জন্য, তোমার সঙ্গে কবে দেখা হবে সেটা আমি জাস্ট অপেক্ষা করছি, তখন বলবো আই এম ওয়েটিং আর্ডেন্টলি, আই এম আর্ডেন্টলি ওয়েটিং ফর ইউ। এই আর্ডেন্ট কথাটার অর্থ হচ্ছে উৎসাহী বা আকুল। এখানে কর্ডিয়ালি একটা শব্দ আছে, CORDIALY, কর্ডিয়ালি। কর্ডিয়ালি কথাটিও কিন্তু এর সিনোনিম হিসেবে অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়। নেক্সট ওয়ার্ডটার নাম হচ্ছে ক্লাইমেটিক। ক্লাইমেটিক, ক্লাইমেটিক কথাটা দুটো জায়গা থেকে আসতে পারে। এক হচ্ছে ক্লাইমেট, ক্লাইমেট মানে জলবায়ু, অর্থাৎ ক্লাইমেটিক মানে জলবায়ু ঘটিত, এটা আমরা বলতে পারি। আবার ক্লাইম্যাক্স বলে একটা কথা আছে, যে আমরা ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি, অর্থাৎ চরম পরিণতিতে বা চূড়ান্ত পরিস্থিতিতে পৌঁছে গেছি। যে গল্পের ক্লাইম্যাক্সে পৌঁছে গিয়ে দেখলাম নায়ক আসলে নায়ক ছিল না, নায়িকা আসলে নায়িকা ছিল না, তারা ছিল প্রেমিক প্রেমিকা। সেরকম ক্লাইমেটিক, ক্লাইম্যাক্স থেকে এসছে, যেটাকে আমরা বলছি চরম বা চূড়ান্ত পরিণতিমূলক। ঠিক আছে? ক্লাইম্যাক্সের পরে কি আসে না, ক্যাথারসিস। ক্যাথারসিস মানে হচ্ছে ভাবমোক্ষণের নান্দনিক আনন্দ। যারা বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছো তোমরা অবশ্যই শব্দগুলো শুনে থাকবে। যখন নাটক একটা হয় তার কয়েকটা ভাগ থাকে, তার বডি থাকে, ক্লাইম্যাক্স থাকে, ক্লাইম্যাক্সের পরেই থাকে ক্যাথারসিস বা ভাবমোক্ষণের নান্দনিক আনন্দ, অর্থাৎ উফ এটা হওয়ার ছিল। ঠিক আছে? তো ক্লাইমেটিক, ক্যাথারসিসে পরে আসছি। ক্লাইমেটিকের সিনোনিম আমরা কি কি পাবো? ক্লাইমেটিক মানে হচ্ছে ফাইনাল বা চূড়ান্ত, এন্ডিং, ফিনিশিং, ক্লোজিং, এবং সবথেকে ভালো ওয়ার্ডটা আসে কালমিনেট বা কালমিনেটিং। কালমিনেট থেকে এসছে কালমিনেটিং। কালমিনেট মানে হচ্ছে চূড়ান্ত বা সর্বোচ্চ সীমায় পৌঁছনো। ঠিক আছে? এবার হচ্ছে অ্যানালোগাস। কিছুদিন আগে পর্যন্ত যখন তোমরা কম্পিউটার শিখতে যেতে সেখানে শেখানো হতো অ্যানালগ কম্পিউটার আর ডিজিটাল কম্পিউটার। অ্যানালগ, ডিজিটাল এই শব্দ দুটোর সঙ্গে রীতিমতো তোমরা প্রত্যেকে পরিচিত।
অ্যানালগ কথাটার অর্থ কি ছিল না? অনুরূপ। অ্যানালোগাস মানে কি? সাদৃশ্যপূর্ণ বা অনুরূপ বা একই রকম। সিনোনিম বলতে পারি সিমিলার, অ্যানালোগাস লিখে ফেলেছি আরেকবার, করেসপন্ডিং, ম্যাচেবল, প্যারালাল, রিলেটেড বা কম্পারেবল, যাদের কম্পেয়ার করা যায়, তুলনা করা যায়। এটা খুব সহজ, এটা বুঝতে পেরেছো। দ্বিতীয়টা হচ্ছে বেলেগার্ড। বেলেগার্ড প্রোনাউন্সিয়েশন হয় বেলেগার্ড। বেলেগার্ড কথার অর্থ হচ্ছে অবরোধ করা। বেলেগার্ড কথার অর্থ হচ্ছে অবরোধ করা। এছাড়া আরও একটি ভালো অর্থ আছে যেটি হচ্ছে বিপর্যস্ত। বেলেগার্ড মানে কি? বেলেগার্ড নট দেখো, বেলেগার্ড, বেলেগার্ড এর সিনোনিম হচ্ছে ব্লকেড, ব্লকেড বা অবস্ট্রাক্ট মানে কি? অবরোধ করা বা বিপর্যস্ত করা। ভিসেজ, বিসেট, ইনভেস্ট, ট্রাবলড, এগুলো কিন্তু এটার সিনোনিম। এই কয়েকটা সিনোনিম তোমাকে মনে রাখতে হবে। বেলেগার্ডের সিনোনিম কি বললাম? ব্লকেড, এটা কিন্তু মাঝে মাঝেই আসে, ব্লকেড। অবস্ট্রাক্ট, এটাও জানতে হবে, লিখতে তোমার অনেক কাজে লাগবে। আর বেসি এজ নয়, বিসেজ। বেসি দেখো, বিএসআই, বেসি ইজি এজ, বিসেজ বলে। বিসেট, ইনভেস্ট, ট্রাবলড, এগুলো কিন্তু বেলেগার্ডের সিনোনিম। এবার দেখো ইনডিফেটিগেবল। ইনডিফেটিগেবল এটা কিন্তু মাঝে মাঝেই এক্সামে আসে। 2018-তে 2020-তে তো এসেছিলোই, তার আগেও অনেকবার এসছে ইনডিফেটিগেবল। ইনডিফেটিগেবল মানে হচ্ছে অনিরাপদ বা অক্লান্ত বা অদম্য বা অধ্যবসায়ী বা নাছোড়, যে ছেড়ে দেবে না কোনোভাবে। এর সিনোনিম কি? টায়ারলেস, যে টায়ার্ড হয় না, টায়ারলেস। পারসিস্টিং, যেটা পারসিস্ট করছে, বলে না ব্যথাটা পারসিস্ট করছে, বা আনটায়ারিং। কিংবা অ্যাসিডিয়াস। অ্যাসিডিয়াস কিন্তু, অ্যাসিডিয়াস শব্দটা খুব ভালো শব্দ। অ্যাসিডিয়াস কথার অর্থও কিন্তু অক্লান্ত। এছাড়া কন্টিনিউয়াস, পারসিভারিং, প্লাকি। প্লাকি শব্দটা অনেক সময় ইউজ করা হয়। প্লাকি মানে নাছোড়। প্লাকি কথাটা মূলত মেডিকেলের লোকজন ইউজ করে। প্লাকি মাস বলে কিরম? প্লাকি মাস, পেটের ভেতর প্লাকি মাস ছিল, তার মানে কি? নাছোড় মাস, যেই মাছটাকে ছাড়ানো যাচ্ছিল না, ঠিক আছে, বলে প্লাক লাইক স্ট্রাকচার বা প্লাকি, সেটা যেটা ছাড়িয়ে দেওয়া যাচ্ছিল না। এছাড়া কি? সেডুলাস। সেডুলাস, সেডুলাস কথাটাও ব্যবহার হয় ইনডিফেটিগেবল কথাটিকে বোঝাতে, ঠিক আছে। এছাড়া আনফ্লিঞ্চিং, এই কথাটিও ব্যবহার হয়। আনফ্লিঞ্চিংও ইনফেটিগেবলের একটি ভালো সিনোনিম। তাহলে আজকে এই 6টাই আমরা পড়লাম, কারণ এগুলো মনে রাখতে যথেষ্ট বেগ পেতে হয় তোমাদের, সে কারণে আমি খুব ব্যাখ্যা করে বলে দিলাম। আশা করি কোনো সমস্যা হবে না। দেখা হবে আবার কয়েক ঘন্টা পরে, আর প্রতিদিন রাত্রি 9:15 ফ্রি ভিডিও তো থাকছেই। অতএব চলো, ভালো থেকো প্রত্যেকে, আর তোমার দিন ভালো কাটুক। ধন্যবাদ।